একটা ষড়যন্ত্র আকারে বলার চেষ্টা করেছেন, কিন্তু এই অহিংস গণ অভ্যুত্থানের আন্দোলন অনেক আগ থেকে ওনারা এটা চালু করেছেন। এটা আপনারা যারা সাংবাদিকেরা আছেন তারা জানেন। যদিও এই চিন্তাটা একটা অদ্ভুত চিন্তা। এই আন্দোলনের যিনি ডাক দিয়েছিলেন আবু মোস্তফা আমির, ওনাকে আমি বলেছিলাম যে ভাই, এই ধরনের অদ্ভুত চিন্তা বাস্তবায়ন করা কিন্তু খুব সহজ না। যাই হোক, কালকে আমরা দেখলাম যে সরকারের গোয়েন্দা সংস্থা এটা তো জানতো যে এতগুলো লোক ঢাকায় আসবে বা এই ধরনের আসার একটা পরিকল্পনা আছে। এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে যে গ্রাম থেকে লোকদেরকে ঢাকায় আনার যে চিন্তা, এটা কিন্তু আলোচনা করে এটা সমাধান করা যেত। আগে এটার একটা প্রিকশন নেওয়া যেত। আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের বেশ আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তখন স্পষ্ট করে বলেছিলাম যে তারা যে সমস্ত নিপীড়নের কথা বলছে, যে সমস্ত নির্যাতনের কথা বলছে, এগুলোর জন্য একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করা হোক। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিশন গঠন করা হোক। আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে, ওনারা তদন্ত করেছেন, এগুলো বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং ভুয়া। ছাত্রলীগ আওয়ামী লীগ করা লোকদের বাড়িতে হামলা হয়েছে, হতে পারে তিনি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী, তো সেরকম হিসাব করলে তো মুসলমান লোকেরাই বেশি আহত হয়েছে। ছাত্রলীগের 100 জনের বাড়িতে যদি হামলা হয়, আওয়ামী লীগের 100 বাড়িতে যদি হামলা হয়, তার মধ্যে 80টা 90টাই তো মুসলমানের বাড়ি। তো এইভাবে ধর্মের ভিত্তিতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করা, এটা একটা প্রবণতা রয়েছে। আপনারা দেখেছেন কালকে চিন্ময় দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে। আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, এর আগেও নানা ধরনের আন্দোলন হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো খুবই সেন্সিটিভ, ধর্মীয় বিষয়গুলো, এই জিনিসগুলো আজকে আমি দেখলাম যে ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে যে চিন্ময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে। দেখেন, বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা, টুইট করা, এগুলো হচ্ছে এক ধরনের উস্কানি এবং এটা খুবই কাম্য নয়। প্রথম আলো অফিসের সামনে, ডেইলি স্টার, প্রথম আলো এবং কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি। এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি ছিলাম তাদের মধ্যেই একটা অংশ করছে। কারো না কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত, ভিন্নমত থাকতে পারে। আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না, পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয়ের সমাধানের কথা বলছে না। একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানে গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা, এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য নয় আমাদের জন্য। ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে, ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে, ছাত্রদেরকে গণহারে মামলা দিবে, আবার ছাত্ররা গিয়ে এক অপরকে ভাঙচুর করবে। এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছিল, আমরা অনেকে বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টকে যখন তারা ক্ষমতায় আসে, তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য একটা কঠোর অবস্থান নিতে হয়। কারণ আপনারা জানেন যে একটা বড় ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে, একটা বড় ধরনের গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই সরকারের পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। মুক্তিযুদ্ধের পরও আপনারা দেখবেন যে সরকার যাদের হাতে অস্ত্র ছিল তাদের অস্ত্রগুলো সমর্পণ করার জন্য একটা নির্ধারিত ডেট দিয়েছে এবং যারা যারা যুদ্ধ করেছিল, যারা আর্মিতে ছিল, যারা পুলিশে ছিল, যারা ছাত্র ছিল, সবাইকে আস্তে আস্তে একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন পলিটিক্যাল হিস্ট্রিতে ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাজনীতির জনক।
যদিও তার থিওরি নিয়ে অনেক বিতর্ক আছে। তার একটা থিওরি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল এরকম যে শাসককে ভালোবাসা এবং ভয় এই দুটার সমন্বয়ে শাসন করতে হয়। ম্যাকিয়াভেলি বলেছেন যদি সে দুটা করতে না পারে তাহলে অন্তত একটা যাতে করে, সেটা হচ্ছে ভয়। তাকে যাতে তার প্রজারা বা তার সে যাদের উপর শাসন করবে তারা যাতে তাকে ভয় পায়। তবে তিনি এটাও বলেছেন যে যদি ভয়ের মাত্রাটা বেশি হয় তাহলে শাসকের বিরুদ্ধে ঘৃণা তৈরি হতে পারে, যেটা শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে করেছেন। উনি শুধু ভয় দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করেছেন এবং ভয়ের মাত্রাতিরিক্ত করেছেন। ফলে এখানে শাসকের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ ঘৃণা তৈরি হয়েছে এবং যেটা বহিঃপ্রকাশ আমরা 5ই আগস্ট বা তার পরবর্তী সময় আমরা দেখেছি। প্রফেসর ডক্টর ইউনূস সরকারকে আমরা দেখছি যে উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন। এই জায়গাটায় আমরা ওনাকে সতর্ক করেছি, বলেছি যে ভালোবাসা এবং শাসন অর্থাৎ যৌক্তিক জায়গায় একটা রাষ্ট্র শাসকের, উনি কিন্তু বারবার বলছেন যে উনি নাকি শাসক না। আপনি শাসক না, কিন্তু আপনি শাসনের দায়িত্ব নিয়েছেন। স্পষ্ট করে বলছি, দেখেন প্রফেসর ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশিদের মধ্যে একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত। উনি শান্তিতে নোবেল পেয়েছেন। এত বড় একটা গণ অভ্যুত্থানে তাকে এককভাবে হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় কর্তৃত্ব, নেতৃত্ব এবং ক্ষমতা পেয়েছেন এবং অনবরত তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। শুধু তাই না, সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এত বড় নিরঙ্কুশ সমর্থন পৃথিবীতে আর কেউ পেয়েছিল কিনা আমি জানি না। এটা সত্ত্বেও উনি যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, শান্তি রক্ষা করতে না পারেন, তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও বলছি যে ভালোবাসা এবং কঠোরতার সংমিশ্রণে রাষ্ট্রকে শাসন করতে হয়। প্রফেসর ইউনূস, প্লিজ আপনি এই জায়গায় জাতীয় ঐক্যটা রক্ষা করেন। দেশটা যে জায়গায় আছে সেই জায়গায় একটা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা নির্বাচনের আয়োজন করে যান। আপনাকে দেশের মানুষ সারা জীবন স্মরণ করবে। আমরা আজকে এখান থেকে অনুরোধ করছি, যে সমস্ত বন্ধুরা কালকে মারামারি করেছো, ছাত্ররা, তোমাদের বিবেক কি বলে? আমরা তো দেখেছি তোমরা একে অপরের সামনে বুক চিতিয়ে কিভাবে দাঁড়িয়েছিলে। তোমাদের কি মুগ্ধের কথা মনে নাই? মুগ্ধ কিভাবে গুলি উপেক্ষা করে পানি করে একজনকে পানি পান করিয়েছে। সেই জায়গায় কালকে আমরা দেখলাম তোমরা একে অপরকে একটা সামান্য তুচ্ছ কারণে তোমরা একে অপরকে পিটাচ্ছ। প্রত্যেক কিছুর একটা সমাধান আছে, আলোচনার ব্যাপার আছে। আমরা তো বলেছি যে আমরা আর অতীতে ফিরে যাব না। অতীতের হিংস্রতা, অতীতে কলেজে মারামারি, অতীতে পাড়ায় যে সন্ত্রাস হতো, আমরা তো সেদিকে ফিরে যাব না। আমরা তো নতুন একটা বাংলাদেশ চাই। সুতরাং এটা শুধু সরকারের দায় না, আন্দোলনকারী সকল অংশকে আমরা বলবো যে আপনারা উপলব্ধিতে আসেন। যে কোনো কিছুতে রাস্তা ব্যারিকেড করে আন্দোলনের পথে না গিয়ে প্রয়োজনে আমাদেরকেও বলেন, আমরা আপনাদের সাথে আন্দোলনে থাকব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা ধীরে ধীরে অনেক ম্যাচিউরড হবেন, আপনারা আগামী দিনের জাতির নেতৃত্ব দিবেন, এটাই আমরা চাই। সুতরাং কোথায় কোথায় বঞ্চিত লোকেরা আছে, কোথায় কোথায় লোকদের দাবি দেওয়া আছে, আপনারা তাদের সাথে বসেন, তাদের দাবিগুলো আপনারা সরকারের কাছে উপস্থাপন করেন। দেখেন কত দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের পঙ্গু ভাইয়েরা, আহত ভাইয়েরা হসপিটাল থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ানোর কারণে তাদের কথাগুলো আমাদেরকে শুনতে হয়েছে। তার আগে গিয়ে আমরা তাদের অভিযোগগুলো, তাদের কথাগুলো আমরা শুনি নাই। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে
যে আপনার রাস্তায় না দাঁড়াইলে যদি আপনি কারো কথা না শুনেন, রাস্তা ব্যারিকেড দিয়ে দাবি না দিলে যদি আপনি তার দাবি আদায় না করেন, তাহলে আমাদের প্রতিদিনকার এই কষ্ট আমাদের যাবে না। আমরা আবারও বলছি যে দ্রব্যমূল্য নিয়ে বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কয়েকবার করে উপদেষ্টা বদল করেছেন, নানা ধরনের লোকদেরকে ইনক্লুড করেছেন। আমরা এখনো বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লোকদেরকে দেখতে পাচ্ছি। এবং আরো দুর্ভাগ্যজনক বিষয় সেটা হচ্ছে, যে কোনো একটা আন্দোলন হলেই একে অপরকে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর এগুলো দাবি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় মামলা, মিথ্যা মামলারও প্রচলন দেখা যাচ্ছে। উপদেষ্টাদের দায়িত্বের জায়গায় জবাবদিহিতা দেখেন, উপদেষ্টারা বলেছিলেন তারা তাদের হিসাব দিবেন। কি বলেন, ঠিক না? প্রধান উপদেষ্টা বলেছিলেন যে প্রত্যেকে তাদের সম্পদের হিসাব দিবেন। আমি শুধু মনে হয় দেখেছি একজন উপদেষ্টা শুধু তার হিসাব দিয়েছেন, বাকিদের খবর আমি পাই নাই। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। তাহলে এই জায়গাগুলো যেটা আপনারা করবেন না সেটা কেন বলবেন? যেটা পারবেন না অযথা সে সমস্ত কথা বলবেন না। আমরা বেশি কিছু চাই না। আমরা চাই যে কয়েকটা কমিশন করেছেন, এই কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেন, সেগুলো কিছু বাস্তবায়ন শুরু করেন। সকল আন্দোলন পক্ষকে আপনারা ঐক্যবদ্ধ রাখেন প্লিজ। আপনারা কার অবদান বেশি, কে কি অবদান করেছেন এটা নিয়ে বিতর্ক করবেন না। আমাদের অভ্যুত্থানে এই গণমাধ্যমে আপনারা যারা আছেন প্রত্যেকের অবদান আছে। আবার এটাও সত্য, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। গণমাধ্যমের ভিতরে একটা অংশ ছিল যারা স্বৈরাচারের দোসর ছিল। এখন আমরা এই জায়গাটায় সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই। যারা দোসর ছিল, যারা গণমাধ্যমকে কলুষিত করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা বাধ্য হয়ে স্বৈরাচারের অধীনে থেকে কষ্ট করে কাজ করেছেন তাদেরটাকে বুঝতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আর কোনো গণমাধ্যম বন্ধ করা যাবে না। প্রত্যেক গণমাধ্যমের স্বাধীনতা, কাজের পরিবেশ এটা নিশ্চিত করতে হবে। এই সব বিষয়গুলোতে আমরা আজকে বললাম, আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব করছি যে সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি করা দরকার। কারণ এইভাবে আমরা যাতে একে অপরের বিরুদ্ধে না লাগি, সেই সনদের প্রয়োজন এটা লেখা থাকবে যে আমরা কেউ কারো বিরুদ্ধে মারামারিতে লিপ্ত হব না। সেই সনদে লেখা থাকবে আমরা যচ্ছেতায় কারো বিরুদ্ধে মামলা করব না। আমরা দেখেছি নিজের দলের লোকের বিরুদ্ধে মামলা করেছেন কোথাও কোথাও। মানে সংসারের ঝামেলা, জমির ঝামেলাকেও আমাদের গণ অভ্যুত্থানের সময় ঘটনার মামলায় দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। অনেকের চাকরিচ্যুত হয়েছে অনেক গণমাধ্যম কর্মীরা, সেই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে এসেছে। এরকম একটা আমরা গণ অভ্যুত্থান সনদ তৈরি করার প্রস্তাব করছি আজকে। আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, ছাত্র জনতার সাথে কথা বলবো, সিভিল সোসাইটির লোকদের সাথে কথা বলবো। একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি হওয়া দরকার এবং সেই সনদে সবাই স্বাক্ষর করবে, যাতে আমরা এই সরকার যতদিন আছে সেই সনদটা যাতে আমরা সবাই মেনে চলি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আপনাদের যে কোনো যদি সংযুক্তি থাকে, পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন। সর্বশেষে আবারও বলছি, এই সমস্ত ঘটনার দায় সরকারকে নিতে হবে এবং কোনো একটা দুর্ঘটনা, একটা রক্তপাতের ঘটনার দায়ও সরকার এড়াতে পারবেন না। শুধু সরকার না, আমি মনে করি আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম আমরাও কেউ এই দায় এড়াতে পারবো না। আগামী দিনে মনে রাখবেন 20 হোক, 30 বছর, 40 বছর পরে হলো যে কোনো দুর্ঘটনার, যে কোনো অন্যায়ের বিচার মুখোমুখি আমাদেরকে হতে হবে। সুতরাং কেউ যাতে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের মুখোমুখি আমরা না হই। আরেকটি কথা না বললেই নয়, অনেকে এই ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক অধিকারের কথা বলেছেন, তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা তুলছেন। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, সুস্পষ্ট করে, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারী আওয়ামী লীগ, ছাত্রলীগের বিচার চাচ্ছি না। আমরা বিচার চাচ্ছি সেই আওয়ামী লীগ, ছাত্রলীগের, যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতার স্বপ্নকে তিল তিল করে বিনষ্ট করেছে, ধ্বংস করেছে।
আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে পদপিষ্ট করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে। যেই আওয়ামী লীগ ছাত্রলীগ গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, দেশের টাকা পাচার করেছে, রিজার্ভ লুট করেছে, প্রশ্নপত্র ফাঁস করেছে, মেয়েদের সম্ভ্রমহানি করেছে প্রত্যেকটা ক্যাম্পাসে, ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এই গণহত্যাকারী, চোর, টাকা লুটপাটকারী, দেশের স্বাধীনতার স্বপ্নকে ধ্বংসকারী আওয়ামী ছাত্রলীগের বিচার আমরা চাচ্ছি এবং তাদের রাজনৈতিক অধিকার আইনের আওতার মাধ্যমে ফয়সালা করার কথা বলছি। সুতরাং কেউ এখানে ভুল বুঝবেন না, কেউ এখানে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে এই জায়গাটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না কোনো রাজনৈতিক দল, অনুগ্রহ করে। কারণ আমরা জানি যারা এগুলো বলছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন। যারা আওয়ামী লীগের অধিকারের কথা বলছেন তারাই কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের বাড়ি লুটপাট করেছেন। সুতরাং দুই ধরনের কথা বলে রাজনীতিতে ক্রেডিট নেওয়ার, নিজেদেরকে জাহির করার চেষ্টা করবেন না। আমরা ঐক্য রাখতে চাই, একটা সামগ্রিক ঐক্যের পথে আমরা থাকতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের কথাগুলো শোনার জন্য, এবং আমরা যে সনদটা তৈরি করতে চাই সেই সনদে আপনারাও আপনাদের পরামর্শ দিবেন, এটা আমরা আহ্বান জানাচ্ছি। সরকারের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমাদের দলের সম্মানিত আহ্বায়ক প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহাব মিনার আছেন, আমাদের দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক আছেন, আমাদের দলের বাম পাশে আছেন আমাদের সিনিয়র সহকারী জনাব খালিদ হাসান, আমাদের যুব পার্টির আহ্বায়ক জনাব শাহাদাতুল্লাহ টুটুল, আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন, আমাদের অর্থ সম্পাদক জনাব আমিনুল ইসলাম FCA, আমাদের সংগ্রামী শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান, এবং আমাদের দলের সহকারী সদস্য সচিব সিদ্দিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা আছেন, আমাদের দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল সহ আমাদের নারী নেত্রীরাও এখানে আছেন, ছাত্র নেতৃবৃন্দ আছেন। সবার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। আমাদের আহ্বায়ককে ধন্যবাদ দেবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের উত্তর দিব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের দলের সদস্য সচিব বর্তমান সময়ে যে ক্রাইসিসগুলো আছে এগুলো নিরসনের জন্য আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে কি করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সেই সদস্যগুলো দিলেন। আমরা দেখলাম গতকাল যে 15,000 পত্রিকা এসেছে, 15,000 ছাত্ররা গিয়ে একটা কলেজে যদি ভাঙচুর করে, শুধু ভাঙচুর করে না, এখানে লুটপাট করেছে, এটা তো হওয়ার কথা ছিল না, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলাকারী বাহিনী ছিল। তাহলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যারা রয়েছে তাদের কাছে আবার জানার যে আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন তাহলে সাধারণ মানুষ তো অর্থদর্শ, আমরা যে বিপ্লবটা করেছিলাম সেটাকে হাইজ্যাক হয়ে যাবে, লুটপাট হয়ে যাবে বিপ্লবটা। অতএব আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিন। দেশের মানুষের স্বস্তি শান্তি কিসে আসে সেটা আপনাদের দায়িত্ব। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা এরা যদি খারাপ সংবাদ পরিবেশন করে, আপনি সেই পত্রিকা পড়েন না, বিরোধিতা করেন, কিন্তু আপনি সেখানে গিয়ে অগ্নিসংযোগ করবেন বা ভাঙচুর করবেন, তাহলে আমরা যে আন্দোলন করলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে আমরা উন্নত কি হলাম? আপনারা জানেন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন হামলা করে, গ্রেনেড হামলা করে এবং সাউন্ড গ্রেনেড মারে, গুলি করে, তখন কিন্তু কিছু লাইভ টেলিকাস্ট হচ্ছে ওই টেলিভিশন মিডিয়াকে, তখনই স্টপ করে দেয়। আমরা তো সেটা চাই না, আমরা তো সেই জিনিস থেকে বেরিয়ে আসতে চাই। যে আমাদের মধ্যে ডিস্টিংক্ট উন্নত মানের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। এই ঘটনাগুলো কেন হচ্ছে, আমাদের ঐক্য নষ্ট হচ্ছে কেন? আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কেউ কেউ অতি দরদি, অনেক নরম তেলে ভিজা কথা দিয়ে তারা পতিত সরকারের লোকদেরকে আবার পুনর্বাসিত করতে চায়। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিরলদায়ক। আমাদের সদস্যরা যে ঐক্যের কথা বলেছেন, এইটা যদি কেউ করতে চায় তারা নিজেরাই কিন্তু ওই প্যাকেজে চলে যাবে। পতিত সরকার এবং যুবলীগ ছাত্রলীগ যে অন্যায় করেছে, তারা যেখানে চলে গিয়েছে, তাদের যে পরিণতি হয়েছে, এই কাজটি তাদেরকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, ওই ঘৃণা সমভাবে ওই ব্যক্তি বা গোষ্ঠীর উপরে করতে হবে।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসেছেন এবং আমাদের কথাগুলো জনগণের জন্য তুলে ধরার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে করবেন, আমরা জবাব দেবো। থ্যাংক ইউ। আপনারা বলছেন যে শান্তি রক্ষায় কর্মসূচি আপনাদের যে বিষয় সংবাদ সম্মেলন করছেন, তো এই বিষয়টার পেছনে এই যে আমাদের দেশে বর্তমান অস্থিতিশীল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র আছে কিনা, কি মনে হয় আপনাদের কাছে? গণমাধ্যমে আছে আন্তরিক দেশের কথা, সরকারের কোনো আগের সরকারের আওয়ামী লীগের কোনো ছাত্র সংগঠন বা তাদের কোনো যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের কোনো এর সাথে যোগসূত্রতা আছে কিনা? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যোগসূত্র কথা অনেকে বলছেন, আমরা যেহেতু আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নাই, আমরা ঢালা অভিযোগ করতে চাই না। তবে কালকে আমরা দেখেছি ছাত্রদের ওই গন্ডগোলের সময় লুঙ্গি পরা এক ভদ্রলোককে দেখলাম, তিনি ছাত্রদেরকে খুব নৃশংসভাবে মারছেন। অনেকে প্রশ্ন তুলেছেন এই লোকটা কে, সে তো ছাত্র না। এবং সে যে নির্দয়ভাবে মারছে, তখন অনেকে সেটাকে চিহ্নিত করেছে সে পতিত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট কোন একটা দলের সমর্থন। একইভাবে আরো বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাদেরকে চিহ্নিত করা হয়েছে যারা এই সমস্ত আন্দোলন, আপনারা দেখেছেন যে রিক্সাওয়ালাদের আন্দোলনের সময় একজন রিক্সাওয়ালাকে শনাক্ত করা গেছে, সে যে ছাত্রলীগের নেতা, সে রিক্সাওয়ালা সেজে সেখানে গিয়ে আন্দোলনে অংশীদার হয়েছে। আমরা এই জায়গাটাতে স্পষ্ট করতে চাই যে কোনো কিছুর সুযোগে পতিত স্বৈরাচারের লোকেরা ঢুকে যাচ্ছে, অংশ নিয়ে নিচ্ছে, এটা ধরা পড়েছে। প্রত্যেকটা ঘটনায় আওয়ামী লীগের মদত আছে কিনা এর পেছনে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে, একটা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন ধরনের টেলিফোন সংলাপ, তার নির্দেশনা। একটা তো উনি দিয়েছেন যে ট্রাম্পের ছবি নিয়ে নেমে আসার জন্য, এবং আমরা দেখেছি ট্রাম্পের ছবি সহ লোকজন নেমেও এসেছে এবং কিছু গ্রেফতারও হয়েছে। অতএব এই সমস্ত জায়গায় কিছুটা প্রমাণিত হয় যে পতিত স্বৈরাচার এই জিনিসগুলো করার জন্য চেষ্টা করছে এবং করবে। প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্র করবেই, শয়তান আপনাকে বিভ্রান্ত করবে, এটা তো আপনি জানেন। জানার পরও আপনি কেন পদক্ষেপ নেবেন না? আপনার গোয়েন্দা সংস্থা কি করে? সেজন্যই আমরা এই ধরনের ঢালা অভিযোগ করে রেহাই পেতে চাই না। সবকিছু ষড়যন্ত্র, আমরা খুব ভালো, আমরা খুব নির্দোষ, এই ধরনের কোনো কথা আমরা বলতে চাই না। আমরা বলছি ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সংস্কার এবং নির্বাচন বাস্তবায়ন করতে হবে। শুধু ষড়যন্ত্রের দোহাই দিলে হবে না, ষড়যন্ত্রকারীদেরকে ধরে সামনে আনতে হবে, প্রকাশ করতে হবে। দেশের যেই জনগণের টাকায় যে সমস্ত গোয়েন্দা সংস্থা পরিচালিত হচ্ছে, তাদের কাজটা কি? তারা কেন জানে না? আপনারা দেখেছেন যে আনসারেরা কোথা থেকে এসে সচিবালয় ঘেরাও করেছে, গোয়েন্দা সংস্থা কোথায় ছিল তারা কেন জানে না? এতগুলো আনসার যে সংঘবদ্ধ হয়েছে, তারা যে সচিবালয় পর্যন্ত চলে আসছে, সেটা তারা আগাম কোনো সংবাদ দিতে পারলো না কেন? আপনার সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা এত দূর থেকে গিয়ে সেই যাত্রাবাড়িতে গিয়ে হামলা করছে, পথিমধ্যে কোনো পুলিশের তৎপরতা ছিল না কেন? এই যে রিক্সাওয়ালারা হঠাৎ করে পুরো কলাপস করে দিচ্ছে বিভিন্ন এলাকায়, গোয়েন্দা সংস্থার কাজ কোথায়? এই জন্য আমরা স্পষ্ট করে বলছি, এই গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা সেটা তদন্ত করে কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। এবং এই সাংবাদিক ভাই যে প্রশ্ন করেছেন যে এর পেছনে বিগত সরকারের কোনো মদত আছে কিনা, ফ্যাসিবাদী হাসিনার উস্কানি আছে কিনা, সেটা খুঁজে বের করতে হবে। ধন্যবাদ। প্রায় ৩০০ মতো বাস শহরে ঢুকছিল এমএনএফ কোম্পানির নাম দিয়ে, এখানে শাহবাগে একটা সমাবেশ করার কথা ছিল তাদের। তো এটা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, বাসগুলো সরিয়ে দেওয়া হয়েছে, গণমাধ্যমে উঠে আসছে। আর একই সাথে আরেকটা ঘটনা মামলা করেছে। এই দুইটার মধ্যে কোনো যোগসূত্র দেখছেন? আমরা কোনো যোগসূত্র দেখছি না, আমাদের কাছে তথ্য প্রমাণ নাই। আপনাদের কাছে থাকলে আমরা সেটা মিলাতে পারবো। তবে এই যে যেটা বাসে করে লোক আসার কথা বলেছেন, এটা অনেক আগ থেকেই এটা প্রস্তুতি ছিল, তৎপরতা ছিল। এই বিষয়টা সরকারের উচিত ছিল সেদিকে নজর দেওয়া, যদি এটাকে সে করতে না দেয়।
আর যদি করতেই দেয় তাহলে তারা বাসে করে আসছে, কেন আসছে, তাদের দাবি যাবে, তারা চলে যেত। ঠিক আছে, আমরা যোগসূত্র দেখছি না, তবে দুটোটার পেছনে যোগসূত্র থাকতে পারে কিনা সরকারের উচিত সেটা তদন্ত করে বের করা। আমি চিন্তা করছি তুমি প্রশ্ন করতেছো না কেন। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। গত 15 বছরে আমরা দেখেছি আমাদের সরকারের সময় পদক্ষেপ বড় বড় নেতা 90% দেশে ইসলামিক সেন্টিমেন্ট একটা বড় ব্যাপার। সেইখানে একেবারে আলেমদেরকে ধরে ধরে বড় বড় আলেমদেরকে ধরে ধরে কিন্তু কারাগারে মুষ্টির মুখে জবাবদিহিতার মুখে আনা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। আমরা দেখেছি যে হিজবুত তাহরিরকে জঙ্গি আখ্যা দিয়ে বা বিভিন্ন অপকর্মের আখ্যা দিয়ে তাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের কর্পোরেট করতে গিয়ে একটি সংস্থা ইসকন নামে, তারা এনজিওর ব্যানারে কাজ করতে গিয়ে তারা বাংলাদেশে এসে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। সেখানে আরএসএস ইন্ডিয়াতে আছে, তাদের প্যাটার্ন হয়ে বাংলাদেশে কাজ করছে। শান্তিপূর্ণ একটি দেশ, সাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির দেশ, সেখানে তাদেরকে বিশৃঙ্খল করে তুলছে ইসকন। সেই ক্ষেত্রে আপনারা রাজনৈতিক দলগুলো ইসকন নিষিদ্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে যে স্পষ্ট সুস্পষ্ট অভিযোগ যদি আসে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা দাবি তুলব, কিন্তু ধর্মীয় বিষয়গুলোকে খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে, কারণ যাতে ধর্মের সংঘাতটা ছড়িয়ে না পড়ে। আজকে আপনারা দেখেছেন যে চিন্ময়ের ব্যাপারে মানে তার ধর্মের অনুসারীরা অনেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, এবং আমরা কিন্তু কালকে একটু উদ্বিগ্ন ছিলাম যে কেন চিন্ময়কে হঠাৎ করে গ্রেফতার করা হলো। আমরা খোঁজ খবর নিয়েছি, পরে দেখলাম যে ওনার বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হয়েছে, এবং সেই মামলার প্রেক্ষিতে উনি যখন দেশের বাইরে চলে যাচ্ছিলেন তখন তাকে আটক করা হয়েছে। আমরা এখনো জানি না, যেহেতু তার ব্যাপারটা তদন্তাধীন আইনের মধ্যে আছে, এজন্য বিচারাধীন বিষয়ে আমরা বেশি কথা বলতে চাই না। আমাদের কথা সুস্পষ্ট, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, রাষ্ট্রের কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি যদি কোনো মুসলমানের কোনো ধরনের চরমপন্থাকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেন, কোনো বৌদ্ধ ধর্মের চরমপন্থাকে, কোনো হিন্দু ধর্মের চরমপন্থাকেও আপনাকে নিষিদ্ধ বা বেআইনি হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে। আমরা রাষ্ট্রকে এই জায়গায় নিরপেক্ষ এবং কঠোর ভূমিকা রাখার জন্য আমরা অনুরোধ করব। এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট পজিশন।